কে? কাকে নিয়ে আমি বারবার ভাবছি? কেন এই ছেলেটাই বারবার আমার কল্পনায় আসছে? তোকে ছাড়া ভালো লাগে না ওরে প্রিয়া। এই ঘরে তো কেউ নেই, তুই কার সাথে কথা বলছিস? না সেটা হলো না। হ্যাঁ বাবা। বাপ মেয়ের আহ্লাদ দেখে আর বাঁচি না। শোনাম তোকে কিন্তু আমার পক্ষের উকিল হতো। তোর বাবা সিদ্ধান্ত নিয়েছে যে ওই পক্ষের সাথে তোর বিয়ে দিয়ে দিবি। অকল মনে একটা ঢেকি ওর পক্ষ নিতে হবে। এই তোর মতো একটা ডবল নেকের বিআরটিসি বাসের দায়িত্ব কোন মেয়ে নেবে? যে মেয়ে নেবে তার লাইফটা হেল হয়ে যাবে। আমার মেয়ে কি ওইটা করবে? আমার মেয়ে হচ্ছে লাখে একটা, নো কোটিতে একটা। বাবা সবই ঠিক আছে, কিন্তু বাবা এমন একটা অসুস্থ মেয়েকে কে বিয়ে করতে চাবে বলো? এই মেয়ে কি বলছিস এসব? আমার মেয়ে এখন 100% সুস্থ। ছেলে পক্ষ আলাদা বিয়ের ডেট ফাইনাল করার জন্য বলছে। বাহ, বড় ভাই জিন্দাবাদ। না না থুক, দুলা ভাই জিন্দাবাদ। আর শোন, বিয়ে যখন ঠিক হয়ে গেছে তুই তো বলতেই পারিস, ও সাথী রে, তোমার জন্য মরতে পারি। তুমি আছো আমার বুকের মধ্যে, যত সব। এই তোর না বাইরে যাওয়ার কথা? ও সেটা আমি ভুলে গিয়েছিলাম। ওকে আমি রেডি হয়েছি। আমি গেলাম। আপনি ঠিক আছেন? ঠিক আছেন আপনি? ওকে। এটা আমি না, এখানে থাকেন। আচ্ছা আমি তাহলে সামনে যাই। ঠিক আছে, আমি একটু রংটা দিয়ে আচ্ছা আমি কি আপনাকে এর আগে কোথাও দেখেছি বা আমাদের কি কোনো পরিচয় আছে? সরি, আমার মনে ভুল হচ্ছে। কে এই ছেলেটা? মনে হচ্ছে জন্মান্তর ধরে তার সাথে আমার পরিচয়। কি ব্যাপার স্যার? শোভা তুমি? আমি নেই আর আপনি সুযোগ পেয়ে সিনেমা শুরু করেছেন তাই না? কি বলছো এসব? কি বলছি? শুনেছি তো মেয়েটি বলে গেছে তোমাকে দেখলেই তার পরিচিত মনে হয়, আর এতে করে তাকে নিয়ে ভাবতে শুরু করেছো।
বাবা কই, আমাকে নিয়ে তো এমন করে কখনো ভাবনি। বাজে কখনো তো। শোনো, মেয়েটা কিন্তু ভয়ঙ্কর সুন্দরী। তো তো বিয়ে করতে বলবো না, আপাতত ইয়ে করো। মানে মানে ইয়ে প্যার ইশক মোহাব্বত লাভ করো। শোনো শোনো, আমার লাভ লোকসান নিয়ে তোমার না ভাবলে চলবে। একবার বলেছি না, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। ন্যাকামো করো না তো, আমি বলেছি তুমি মেয়েটার সাথে কথা বলবে, ব্যাস কথা বলবে, ইটস মাই অর্ডার। শোভা, শোনো, তুমি কেন হঠাৎ করে আমার করে আসো, তাহলে না বলে চলে যাবি রে? ও তুই তুই আবারও কথা বলছিলি শোভার সাথে? আরে না, তেমন কিছু না। শোন, তুই কিন্তু কালকে আমার বইটা অবশ্যই নিয়ে আসবি। আচ্ছা ফারহান, দেখ দোস্ত, তুই নিজে একজন ডক্টর, একজন ডক্টর হয়ে যদি তুই এরকম করতে থাকিস তাহলে চলবে বল? না আসলে শোন না, তুই আগে একটা মেয়েকে দেখলাম তো করিডোরে। মানে মেয়েটা কি যেন বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। ওই মেয়েটাকে আমি ভালো করে চিনি, জানি, ওর টেলিফোন নাম্বারও আছে আমার কাছে। প্রেম করবি? কি বলছিস এগুলো? আচ্ছা বল, কি বলছিস বল। মানে মেয়েটাকে কেমন যেন নর্মাল মনে হলো না। নর্মাল মনে হবে কি করে মেয়েটা? আচ্ছা তুই নিজেও তো নর্মাল না, খুব ভালোই হয়েছে। অ্যাবনর্মালের চোখে অ্যাবনর্মাল ধরা পড়েছে। বাদ দে, তুই একটু উপকার কর একটা, মানে মেয়েটার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। কি নাম মেয়েটার? মেয়েটার নাম হচ্ছে আনবো না, আনবো না। মামা তুমি এখন? তুই এখনো ঘুমাসনি? ঘুম আসছিল না, বসো না। কিছু বলবে মামা? আচ্ছা আনবো না, তুমি কি কোনো ব্যাপারে টেন্স? আচ্ছা তোর কি হয়েছে আমাকে বলতো। জানি না আমার কি হয়েছে। কিছুদিন ধরে একটা ছেলেকে দেখছি, কেমন যেন যেন খুব পরিচিত মনে হচ্ছে। কি বলছিস? দেখলেই মনে হচ্ছে ছেলেটা আমার খুব কাছে, খুব আপন। মনে হচ্ছে আমি অনেকদিন যাবৎ চিনি। ওর সাথে আমার সব সুখ দুঃখ সবকিছু আলাপ করতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মামা আমি বলে বুঝতে পারবো না, এটা না একটা অন্যরকম ফিলিংস। আচ্ছা তুই কি ওকে ব্যাপারটা বলেছিস? বলে ফেল মা, বলে ফেল, যা আছে কপালে তাই হয়। এখন হচ্ছে ফাস্ট ফুডের যুগ, হাই স্পিড ইন্টারনেটের যুগ। এখন হাই স্পিডে ফাস্ট কাজ করে দেবে, না হলে কিন্তু সুযোগ আছে। কিন্তু আপনি একা একা এখানে কার সাথে কথা বলছেন? না মানে জানেন ব্যাপারটা কিন্তু খুব মজার। মানে আমিও নির্ভর একা একা কথা বলি, অবশ্য আমি আমার মার সাথে কথা বলি। আপনিও নিশ্চয়ই আপনার। না মানে সেরকম কিছু না, আপনি এত কষ্ট করে এলেন, আপনাকে অনেক থ্যাঙ্কস। কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, অনেক বড় সমস্যা হয়ে গেছে, এই জন্য কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। ফ্রি ট্রিটমেন্ট। আচ্ছা আমি শুনেছি আমি আপনার সামনে এলে আপনি অস্বস্তিত করেন, কই আজকে তো সেরকম কিছু মনে হচ্ছে না। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু আজকে সুন্দর লাগছে। আই মিন অন্যান্য দিনের থেকে আলাদা, মানে আজকে দেখতে আপনাকে ডাক্তারের মতো লাগছে না। আপনি সবসময় হেয়ালি করে কথা বলেন তাই না? একটু তো হেয়ালি করতে হবে, কি করবো বলেন, নামটাই তো আনবো না। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না। মানে আপনি
কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। আমিও ভালোবাসি শোভাকে। অনেকদিন ধরে আমরা দুজন দুজনকে চিনি, জানি। জানেন, শোভাকে আমি খুব ভালোবাসি। তাই তো এই কথাটা কি আপনার আমাকে জানানোটা খুব দরকার ছিল, নাকি আমাকে হার্ট করাটা আমি আসলে বুঝতে পারলাম না? কি আশ্চর্য, আপনি কেন কষ্ট পাবেন? ও হ্যাঁ, তাই তো। আমি কেন কষ্ট পাবো? ইয়েস, ইউ আর রাইট। মনে হচ্ছে আপনার শোভার। এক মিনিট, কি হয়েছে? আপনি শুরু থেকে শোভার মতো করে কথা বলছেন। আপনি সবার মাঝে শোভাকে খুঁজে বেড়ান, হয়তো বা এই কারণেই আপনার এটাও মনে হচ্ছে যে আমি সবার মতো করে কথা বলছি। না না, সবকিছু কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। মানুষের লাইফে রহস্য থাকা ভালো, একটু মিস্টেরিয়াস যদি না হয় তাহলে ওই লাইফটা অনেক বোরিং হয়ে যাবে। যাই হোক, আজকে আমি আসি। আসার পর যদিও আপনার সাথে কথা বলতে ভালো লাগছিল, অনেক কাছে মনে হচ্ছিল, কিন্তু এখন আর লাগছে না। খারাপ লাগছে কেন? এত খারাপ লাগছে? তুই এসব কি বলছিস? পাগলামি করবি না। যে ছেলে আর তার পরিবার তুই অসুস্থ জেনে তোকে ছেড়ে এঙ্গেজমেন্টের মঞ্চ ছেড়ে চলে গেল, তুই এত সোজা থেকে মাফ করে দিতে পারবি? হ্যাঁ, পারবো। আমার কেন পারবো না বলো? তাছাড়া তুমি তো বলছিলে যে ওরা আগে এসে আমাদের কাছে ক্ষমা চেয়েছে, বিয়ের কথা বলেছে। এত কিছু হওয়ার পর কেন একটা পার্সনকে ক্ষমা করবো না? চোখের মাথায় কিছু করিস না। ফারহানকে একটু সময় দে। বেচারা আসলে আসলে বেচারা শোভাকে ভালোবাসে, তাই তো? শোভা বলে কেউ নেই। হোয়াট? শোভাকে ফারহান পাগলের মতো ভালোবাসে। রেড ক্রিসেন্টে কাজ করতো মেয়েটা, ওখানেই পরিচয়। শোভার জন্য ফারহান অনেক রকমের পাগলামি করত। এই জন্য প্রেমিকা চলে যাওয়ার পরও ওর এই পাগলামি স্বভাবটা আর যায় না। কিন্তু মামা তোমাকে এসব কে বলেছে? আমার দোস্ত রাজীব, রাজীব ফারহানের বন্ধু ও কলিগ। রাজীবই আমাকে বলেছে যখন ফারহান একা থাকে তখন সে শোভাকে কল্পনা করে শোভার সাথে কথা বলে। I don't know why, মামা। কিন্তু সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে আমি ফারহানকে এত ভালোবেসে ফেলেছি। কেন যে এত ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। আমি জানি, হ্যাঁ আমি জানি কেন তুমি ওকে ভালোবেসে ফেলেছো। কি জানেন আঙ্কেল? কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, হার্ট ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল। কিছুক্ষণের মধ্যেই মেয়ে জ্ঞান দিবে। আমার মেয়ে চোখ করেছে, আমার মেয়ে চোখ করেছে। কি আনন্দ, আমার মেয়ে চোখ করেছে। কি ভূমিকাটা পাইয়ে দিয়েছিল বাবা। মানে মানে
তুই তো কুম্ভকর্ণের ভাত মেরে দিয়েছিস। আচ্ছা এই মেয়ে, এতক্ষণ কেউ ঘুমায়? আমরা সেই সকাল থেকে এখানে বসে আছি। এই 9.5 ঘন্টায় স্বপ্নে তুই কোন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দেখলি বলতো? সরি, আসলে আমি আর আসল নকল বলতে হবে না, তুমি এখন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাধীন, যা খুশি তাই করবে, যতক্ষণ ইচ্ছে ঘুমোবে, যতক্ষণ ইচ্ছে জেগে থাকবে। লুৎফর, তুমি কিন্তু তোমার মেয়ের আর কোনো কাজে বাধা দিতে পারবে না। আমার এক কথা বল, বাধা দেবো আমি আমার মেয়েকে? আমার মেয়ে সুস্থ হয়েছে, আল্লাহর কাছে হাজার শুকর, শুকর আলহামদুলিল্লাহ, কোনো কাজে আর বাধা দেবো না। এই দেখো, আবার কান্নাকাটি শুরু করে দিলে। লুৎফর, কান্নাকাটি করে না, কান্নাকাটি করে না। শোনো মা, শোনো, জীবন মাত্র একটাই, এই জীবনে নিজে সুখী থাকবে আর তোমার বাবাকে সুখী করবে। আমার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে, কিন্তু এত বড় একটা ব্যাপার সবাই আমার কাছ থেকে লুকালো। আর আমি এতটা স্টুপিড কেন? আমি ব্যাপারটা কেন নোটিস করিনি? এইসব আমার সব অ্যাক্টিভিটিস আমার হার্ট ট্রান্সপ্লান্টের জন্য হচ্ছে। যদিও মেডিকেল সায়েন্স এর কথা বলে না, তবু এমনই তো হতে পারে যে মেয়েটির হার্ট তোমাকে দেওয়া হয়েছে তার অতিরিক্ত ভালোবাসার প্রভাব তোমার উপরে পড়ছে। তুমি কোনো চিন্তা করো না, পৃথিবীতে বহু মানুষ অঙ্গ প্রতিস্থাপনের পর সুস্থ জীবন যাপন করছে। তুমি আনমনাকেই ভালোবাসো? স্টপ ইট। সত্যিটার সাথে খারাপ লাগছে কেন ফারহান? কারণ এটা সত্যি নয়। আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। শোভাই আনমনা আর আনমনাই শোভা। আচ্ছা কি বলছো পাগলের মতো? শোভাই তো আনমনা, আনমনাই তো শোভা। তুই ঠিকই বলছিস। ইয়েস, শোভাই আনমনা, আনমনাই শোভা। হোয়াট? কি বলতে চাস তুই? শোভা আমাকে বলতে বারণ করেছিল, বাট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। শোভা আমাদের হসপিটালে মরণোত্তর দেহটা দান করে দিয়েছিল, আর তুমি শোভার ব্যাপারে ছিলে প্রচন্ডভাবে অন্ধ। শোভা চাইনি যে এই খবরটা শুনে তুই কষ্ট পাস, তাই এই খবরটা তোকে জানায়নি সে। মানে? আসলে ফেরান, আমি তোকে হাজারবার বলতে চেয়েছি, বাট পারিনি। আর তুই তো জানিস মিজান স্যারের তত্ত্বাবধানে আমাদের হসপিটাল এক অসাধ্য সাধন করে ফেলেছে। বাংলাদেশে প্রথম হার্ট ট্রান্সপ্লান্টের মতো কাজ আমরা করে ফেলেছি, এবং এই শুরুটা হয়েছে আনন্দ দিয়ে। হ্যাঁ আমি এটা শুনেছি, কিন্তু শোভার হার্টই ট্রান্সপ্লান্ট করা হয়েছে আনন্দ শরীরে। আমি বুঝতে পারছি না তুই এই কথাগুলো আমাকে আগে বলিসনি কেন? সাহস হয়নি, কারণ আমি নিজের অজান্তে আনন্দকে ভালোবেসে ফেলেছি। গড ড্যাম ইট। রাজীব, তুই এসব কি বলছিস? আর ইউ ম্যাড? কেন ম্যাড হবো কেন? আমি কি ভালোবাসতে জানি না? আমি কি ভালোবাসতে পারি না? নাকি ভালোবাসার লাইসেন্সটা তুই একাই নিয়ে রেখেছিস? হ্যাঁ, আর শোভাও তোর, আনন্দনাও তোর। বাহ, আরে শোভাকেও তো আমি ভালোবেসেছিলাম, তোর জন্য আমি কখনো এক্সপ্রেস করতে পারিনি, সাহসই পাইনি আমি। বাট মনে মনে আমি প্রচন্ড ভাবে ভালোবেসে গেছি তাকে। প্রতি রাতে আমি বিভিন্ন নাম্বার থেকে শোভাকে টেক্সট করতাম, আমি প্রচন্ড ভাবে মিস করতাম। আর এখন আনমনাও তোর। রাজীব, আমার মনে হচ্ছে পাগল হয়ে গেছিস। তুই আমার চোখের সামনে থেকে যা। যা। যাচ্ছি। বাট ফারহান, একটা কথা তোকে আমি বলে দেব। তোর জন্য আমি শোভার জীবন থেকে সরে গিয়েছিলাম, শুধুমাত্র তোর ভালোবাসাটাকে রেসপেক্ট করে। আজকে আমার জীবনে আনমনা এসছে, আনমনাকে আমি প্রচন্ডভাবে ভালোবাসি। প্লিজ ফারহান, ভালোবাসাকে নষ্ট করে দিস না, আনমনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাস না প্লিজ। আমি বন্ধু হিসেবে তোর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি,
তুই আমার আর আনমনার মাঝখানে আসবি না। রাজীব, আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। যা এখান থেকে যা। হ্যাঁ আমি যাচ্ছি, বাট আই হোপ কথাটা তোর মাথায় থাকবে। ফারহানের প্রেমিকা শোভা মারা গেছে? যাই হোক, কিন্তু আমার যে ফারহানকে ভালো লাগে। ফারহান, হ্যালো। তুমি কোথায়? আমি বাসায়। কেন? আচ্ছা বাসায় থাকো, আমি এক্ষুনি আসছি। মানে কি, কেন পাগলামি করছো? আজ না কাল দেখা করবো, ওকে? আর মনে প্লিজ, তোমার সাথে আমার দেখা করতে হবে। আমি তোমাকে জানাতে চাই, দেখলে তোমার কেমন পরিচিত মনে হয়। শোনো, একদম পাগলামি করো না, বললাম তো কাল দেখা করবো, ওকে? হ্যালো হ্যালো অন্ননা, হ্যালো। তুমি কি জানো তুমি কি করছো? তুমি জানো ফারহান তোমাকে কেন এত ভালোবাসে? জানো? কারণ তোমার কাছে ফারহানের লাইফ আছে, জীবন। তোমার কাছে শোভা আছে। আমরা তোমার শরীরে শোভার হার্ট ট্রান্সপ্লান্ট করেছি। সো ফারহান তোমাকে নয়, শুধু শোভাকে ভালোবাসে, বিকজ অফ শোভার হার্ট তোমার এখানে এখন। তুমি তুমি জাস্ট সান্ত্বনা, আর শোভা তোর বাস্তব কল্পনা, এভরিথিং। কিছুই হয়নি ফারহান, তুমি না আসলে একটা গাধা। আমি তোমার জীবনে থাকলে কি আনমনা এন্ট নিতে পারবে বলো? আর তুমি তো এমন কাউকে ভালোবাসোনি যে যার কোনো আত্মসম্মান বোধ নেই। নাটকে আমার ভূমিকা ছিল এতটুকু। আমি তাহলে বিদায় নিই ফারহান। এখন থেকে আনমনায় ভালোবাসার শোভা ছড়িয়ে দিবে তোমার স্বপ্নে, আলোকিত করবে তোমার জীবন। বাবা, তুমি অনেক কষ্ট করে আমাদের বাড়ি চলে এসেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু
কিন্তু কি জানো, আমি তোমাকে কোনো ভালো সংবাদ দিতে পারছি না। আমার মেয়েটা আমার উপরে অভিমান। সে সিদ্ধান্ত নিয়েছে অর্ণবকেই সে বিয়ে করবে। অর্ণবের সাথে ওর বিয়ে ঠিকঠাক হয়েছিল। এনগেজমেন্ট অনুষ্ঠানের দিন মেয়েটি আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তারপর অনেকদিন গড়ায়। আনমনা এখন কোথায়? হুট করে বিয়ের ডিসিশনটা নিয়ে নিলাম। কাজটা কি ঠিক হলো? অনেককে বাসায় আসতে বললাম, এগুলো কি করছি আমি? বেটার অনেক আসুক। কি ব্যাপার, আপনি এত রাতে আমার বাসার ছাদে? হ্যাঁ আমি না, কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না, বাট লাইফটা যদি সিনেমা হতো না তাহলে তোমাকে আমি এখান থেকে তুলে নিয়ে যেতাম। বাট কি আর করার, দিস ইজ রিয়েলিটি। তাই আমি তোমার সাথে কোনো সিনক্রেট করতে চাই না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন এসব? কি বলছি আমি এসব? তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? আচ্ছা, একটা ব্যাপার তুমি আমাকে প্লিজ ক্লিয়ার করে বলতে পারো, তুমি কেন শোভার ক্লোন হয়ে থাকবে ফারহানের জীবনে? ওয়াই? কেন তুমি শোভার ছায়া সারাটা জীবন থাকবে? আপনার কথা ভুল হচ্ছে। আমি ফারহানকে নয়, অনেককে বিয়ে করবো। অর্ণব অতিথি চরিত্র আমি। অনেকটা ভাগ্যই আমাকে আনমনার জীবনে নিয়ে এসছে। এই যে মিস্টার, জানি না কি আপনার নাম, কিছুদিন পর আমার আনমনার বিয়ে। হোয়াট? হঠাৎ করে ভিলেন হতে চাচ্ছেন? আপনি কি জেন্টলম্যান হয়ে ওদের বাগদত্তাকে তুলে নিতে চাচ্ছেন? কাজটা কি ঠিক হচ্ছে বলো? আনমনা, তুমি আমাকে বলো, তুমি কি সত্যি সত্যি? I don't believe it. সিনেমা হলে এরকম হাততালি দিয়ে এখন আমার এন্ট্রি হতো, দু একটা ফাইটিং এর দৃশ্য হতো, এতক্ষণ বসে বসে তোমাদের ডায়লগ বাজি শুনছিলাম। তোমরা আসলে এক একজন এক একটা স্বার্থ। সরি, আপনি কে? অর্ণব ও ফারহান আমার বন্ধু। যাক, তা বন্ধু বলে পরিচয় দিয়েছ। আমি তো ভেবেছিলাম তুমি একটা গোল্ডফিশ, এপার থেকে ওপারে গেলে সবকিছু ভুলে যাও। অর্ণব প্লিজ চলো তো। দাঁড়াও, আমি না একতরফা ভালোবাসি ভালো, তাই না? একজন ভালো বেশি আনন্দ পায়, আরেকজন শুধু ভালোবাসা দিয়েই আনন্দ পায়। দুতরফা ভালোবাসায় ঝামেলা বেশি, কেউ কাউকে খুশি করতে পারে না। একদিকে তোমাকে মিস্টার অর্ণব ভালোবাসে, আরেকদিকে রাজীব, আরেকদিকে আমি। ভালোবাসার এত ভার তুমি কি করে বইবে? ইতিহাস বরাবরই লেখা হয় বিজয়ীদের দ্বারা, কিন্তু প্রেমের ইতিহাস সবসময় পরাজিতদের উজ্জ্বল করে। লাইলি মজনু, রোমিও জুলিয়েট, শিরি ফরহাদ। এখন বিচারক আনমনা বিচার করবে কাকে সে উজ্জ্বল করবে। অর্ণবকে, রাজীবকে
না আমাকে। প্লিজ চল। আপনাদের জন্য রইল, তো আপনারা সঙ্গে থাকুন। প্রথমেই বলি আপনারা কিভাবে যাবেন। প্রথমেই চলে আসুন হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে একাধিক ট্রেন পেয়ে যাবেন পুরুলিয়া যাওয়ার জন্য। আপনাদের সুবিধার্থে আমি কিছু ট্রেন এবং ট্রেনের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। তবে এইগুলির মধ্যে রাত 12টা 5-এর 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস কিন্তু পুরুলিয়া যাওয়ার জন্য বেস্ট ট্রেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু শালিমার স্টেশন থেকেও অনেক ট্রেন পেয়ে যাবেন পুরুলিয়া যাওয়ার জন্য। আর শালিমার থেকে পুরুলিয়া যাওয়ার জন্য কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু গেছিলাম এই শালিমার স্টেশন থেকে সমস্বতা এক্সপ্রেসে করে, আর তার ডিটেলস ভিডিওটি আমার এই চ্যানেলের প্রথম পর্বে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর তার লিঙ্কটিও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। একদম সকাল সকাল পুরুলিয়া স্টেশন নেমে পড়লেন। এবার দরকার কিন্তু আপনার একটা হোটেল। তবে আপনারা যদি অযোধ্যা সার্কিট ঘুরতে যান তাহলে কিন্তু অযোধ্যা হিলটপে থাকাটাই বেটার হবে। এছাড়াও আপনারা স্টেশনের পাশেও থাকতে পারেন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যখন পুরুলিয়া স্টেশনের সামনে এসে দাঁড়াবেন তখন এই জায়গাগুলোতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গাড়ি দেখতে পাবেন। সেখান থেকে একটি গাড়ি বুক করে অযোধ্যা হিলটপে পৌঁছে যেতে পারেন, অথবা পুরুলিয়া স্টেশন থেকে বেরিয়ে বাম দিকেই আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। সেখান থেকে একটি টোটো নিয়ে 10 বা 15 টাকার বিনিময়ে চলে যান বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকেই মাত্র 60 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন অযোধ্যা হিলটপে। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপ পর্যন্ত আমাদের বাহন ছিল এই গাড়িটি, আর এই গাড়িটির সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে অনুরোধ শুধু একটাই, সঙ্গে থাকুন। অযোধ্যা হিলটপে আমরা কিন্তু ছিলাম একটি গ্রামের মাঝখানের হোমস্টেতে। তো এখন আমরা আমাদের নির্ধারিত হোমস্টেতে চলে আসলাম। আর এই হোমস্টেটির ডিটেলস ভিডিও কিন্তু প্রথম পর্বেই দেওয়া ছিল, আপনারা চাইলে ভিডিওটি একবার দেখে নেবেন। তাছাড়াও আমি আপনাদেরকে একবার বলে দিই, আমাদের এই হোমস্টের নাম ছিল সুদীপ হোমস্টে, আর এখানকার পার নাইটের ভাড়া ছিল 500 টাকা নন এসি রুম। বাথরুমটা দেখুন, পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব 70 কিলোমিটার। আর এই 70 কিলোমিটারের জন্যে আপনি কিন্তু গাড়ি ভাড়া করে নিতে পারেন পুরুলিয়া স্টেশনের বাইরে থেকে। তবে সেক্ষেত্রে ভাড়া কিন্তু একটু বেশিই পড়বে। আমার মতে আপনি পুরুলিয়া স্টেশন থেকে যাওয়া আসা এবং 2 দিন এখানে সাইট সিন করা একেবারে যদি একটি গাড়ি বুক করে নেন তাহলে কিন্তু অনেক কম খরচে হয়ে যাবে। তাই আপনারা যখন গাড়ি ভাড়া করবেন তখন কিন্তু পুরো প্যাকেজটা বুক করে নেবেন। অযোধ্যা সার্কিটে কী ঘুরে দেখবেন। অযোধ্যা সার্কিটে কিন্তু বেশ কিছু স্পট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু স্পটের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এইগুলিই কিন্তু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এই বর্ষাতে এগুলির রূপ ঠিক কেমন তা দেখতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন কিছু স্থান ঘুরে দেখবার জন্যে। আর তার আগে ড্রাইভার কিন্তু আপনাকে খাওয়ার জন্যে গাড়ি দাঁড় করিয়ে দেবে, আর কিছু খেয়ে নিন। খেয়ে নিয়ে প্রথমেই চলে আসুন সুসাইড পয়েন্টে। আর সুসাইড পয়েন্টে এসে এখানকার ভিউ দেখে আপনারা সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। আর এটি হলো এখানকার সবথেকে নিচের পয়েন্টটি। এর ওপরে কিন্তু আরও 2টো পয়েন্ট আপনারা দেখতে পাবেন। চলুন দেখাবো, তার আগে এটি দেখে নিন। প্রথম পয়েন্টটি দেখে এবার বাম দিকে আসলে এরকম একটি রাস্তা ওপরের দিকে চলে গেছে। এই রাস্তা ধরে আপনারা গেলে ওপরের আরও 2টি পয়েন্ট দেখতে পাবেন। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই জায়গাটিতে দাঁড়ালে আপনাদের চোখে কিন্তু আরেকটি সুসাইড পয়েন্ট ধরা পড়বে। আর এই সুসাইড পয়েন্ট থেকে আপনারা নিচে যে ড্যামটি দেখতে পাচ্ছেন এটি হলো মুরগুমা ড্যাম। আর এখানকার এই অপরূপ শোভা আপনার মন কাড়বেই। এবার আপনাদেরকে দেখাবো সুসাইড পয়েন্টের একেবারে ওপরের পয়েন্টটি। সাথে সাথেই এটি কিন্তু মুরগুমা ড্যামের একেবারে টপ পয়েন্ট। ওপরে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি থেকে কিন্তু ভিউটা একদম অন্যরকম, আপনারা দেখলে অবাক হবেনই। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
দেখুন ওই লোক মানে এই ড্যামের জলে কিন্তু চাষবাসও হয়। ওই দেখুন চাষের ক্ষেত দেখতে পাচ্ছেন। একটু কষ্ট করে যদি আপনারা এই পয়েন্টে দেখতে আসেন তাহলে প্রকৃতির অপরূপ শোভা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। পাহাড়ি আঁকামাকা রাস্তা আর সাথে এরকম রাঙামাটির রাস্তা ধরে কিন্তু এখন আমরা চলেছি মুরগুমা ড্যামের সানরাইজ পয়েন্টে। মুরগুমা ড্যামের টপ ভিউ পয়েন্ট থেকে সানরাইজ পয়েন্টের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আর এই 3 কিলোমিটার পথ এসে আপনারা কিন্তু এরকম সানরাইজ পয়েন্টটি দেখতে পাবেন। আরও কাছ থেকে আপনারা যদি মুরগুমা ড্যাম দেখতে চান তাহলে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে পারেন। দেখুন এই ঝর্ণাটি কিন্তু বর্ষার জলেই মানে পুষ্ট আর কি, যত বর্ষার জল এখান থেকেই নামছে। এই বর্ষাতে পুরুলিয়া ঘুরতে গেলে এরকম বোনাস কিন্তু আপনি অনেকগুলোই পেতে পারেন। সেই রকমই আমাদের একটি সৌভাগ্য হয়েছিল মুরগুমা ড্যামে যাওয়ার পথে। তবে এটি কিন্তু অযোধ্যা পাহাড়ের কোনো ভিউ পয়েন্ট ছিল না, এটি আমাদের একটি বোনাস পাওনা। এবার আমরা চলে এসেছি অযোধ্যা হিলটপের লোকালয়ের একেবারে কাছেই ময়ূর পাহাড় দেখতে। আর ময়ূর পাহাড় কিন্তু এখানকার আরেকটি উল্লেখযোগ্য ডেস্টিনেশন। ময়ূর পাহাড় থেকে নিচের ভিউটি কিন্তু দেখবার মতন ছিল। আর এর সাথে আপনার সঙ্গী হতে পারে এক ঝাঁক প্রজাপতি। এবার কিন্তু আপনাদের প্রায় 121টি সিঁড়ি ভেঙে আরও ওপরের দিকে উঠতে হবে। আর ওখানে আপনারা কিন্তু একটি ওয়াচ টাওয়ারও দেখতে পাবেন। ওই ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটি কিন্তু অসাধারণ। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপরে আমরা এখন উঠে আপনাদেরকে দেখাবো। অনিল কুমারের দোকান, ন্যাশনাল হোটেল, এখানে আপনারা ভালো খাবার পাবেন। আমরা সারাদিন ঘোরার পর আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছেন, তাই এবার দুপুরের আহারটি এই হোটেল থেকে কিন্তু সেরে নিতে পারেন। এই হোটেলে খাবারের মান কিন্তু মোটামুটি ভালো ছিল। এখানকার সবজি ভাতের থালি মাত্র 60 টাকা, আর মাছ মাংস ডিম আপনি কিন্তু সবই এখানে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। চলুন হোটেলের লোকেশানটা আপনাদেরকে একবার বলে দিই। এই হোটেলটি কিন্তু অযোধ্যা হিলটপের যে মেন রোডটি আছে ওই মেন রোডের ঠিক ডান সাইডেই কিন্তু পড়বে, আপনারা যদি পুরুলিয়া স্টেশনের দিক থেকে আসেন। আর যদি ময়ূর পাহাড়ের দিক থেকে আসেন তাহলে কিন্তু বাম দিকে পড়বে। তবে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে কিন্তু আজ অযোধ্যা পাহাড়ের আরেকটি নতুন সকাল। চারিদিকের সবুজ ধানক্ষেত আর পাখির কিচিরমিচির আপনাকে সুপ্রভাত জানাবে। সত্যি এ যেন এক মনোমুগ্ধকর সকাল। এখন আমরা চলেছি আমাদের হোমস্টের কাছে সীতাকুণ্ড দেখতে। আর সীতাকুণ্ডতে কিন্তু আপনি চাইলে স্নানও করতে পারেন। আর তাই আমাদের ভ্রমণ সাথীটি কিন্তু হাতে বালতি নিয়ে চলেছে স্নানের উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি সীতাকুণ্ডের কাছে, আর এই হলো সীতাকুণ্ড। তো আমরা প্রথমে যাচ্ছি কাঠের দুর্গা মন্দির দেখার জন্য। এটি কিন্তু আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটারের মধ্যেই ছিল। এটি হলো কাঠের দুর্গা মন্দির যাওয়ার প্রবেশদ্বার। চলুন ভেতরে গিয়ে মন্দিরটি দর্শন করা যাক। একদম নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে গড়ে উঠেছে কাঠের এই দুর্গা মন্দিরটি। আর আপনারা চাইলে সকাল সকাল এসে এখানে কিন্তু পুজোও দিতে পারেন। এখানে পুজোর ব্যবস্থাও কিন্তু আছে। আজকের আমাদের 3য় নম্বর ডেস্টিনেশন ছিল আপার ড্যাম, আর আমরা এখন চলেছি আপার ড্যামের উদ্দেশ্যে।
এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। আর এই আপার ড্যামটি কিন্তু 2008 সালে প্রায় 1 স্কোয়ার কিলোমিটার জুড়ে তৈরি করা হয়েছিল। আপার ড্যামের পাশের এই রাস্তাটি দিয়ে কিন্তু আপার ড্যামের সমস্ত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়া যাক। একদিকে আছে আপার ড্যাম আর আরেকদিকে আছে পাহাড়ি উপত্যকা, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে, আর মার্বেল লেকের চিত্রটি চলুন আপনাদেরকে দেখানো যাক। চারিদিকে পাথরের দেওয়াল দিয়ে ঘেরা এই মার্বেল লেকটি কিন্তু অপূর্ব দেখতে। এই মার্বেল লেকের এমনই সৌন্দর্য যে একটি শিশুকেও কিন্তু আকৃষ্ট করবেই। মার্বেল লেকের কেমন ওই জলটা কেমন এবার আমরা দেখতে যাচ্ছি। আসেন আপনারা। আর এই সৌন্দর্যটা এখন এই কালটাই পাওয়া যাবে, মানে বর্ষাকালটাই পাওয়া যাবে। এই সৌন্দর্যটা তোমরা বুঝতে পারবে। চলো আমরা মার্বেল লেকের কাছে চলে এসেছি, দেখা যাক মার্বেল লেকের একটুখানি জলটা কেমন। মার্বেল লেকের এই জলটা ঠান্ডা সব, কি সুন্দর ঠান্ডা। এই বর্ষাকালের এই দিনটা খুব মজাদার, আপনি জানেন না কি সব জল আর মজাদার জল আপনারা এই কালটাই পাবে। এখানে আসলে আপনি কি অনুভব হবে যে কি সুন্দর জল, আর দেখেন এখানে পা দিয়ে দেখবেন কি সুন্দর হবে। এবার আমরা চলেছি অযোধ্যার আরেকটি আকর্ষণীয় জায়গা বামনি ফলসের উদ্দেশ্যে। এবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বামনি ফলসের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো সঙ্গে থাকুন। আমরা এখন বামনি ফলসের গেটের সামনে চলে এসেছি, আর মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব ছিল প্রায় 2.5 কিলোমিটার। চলুন তাহলে এবার যাত্রা শুরু করি বামনি ফলসের উদ্দেশ্যে। এইরকম বাঁশের ব্রিজ আর এই সিঁড়ি বাঁধানো পথ দিয়ে আপনাদের কিন্তু বামনি ফলসে নামতে হবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই এখন বামনি ফলসে। আর ফলসের শব্দ কিন্তু আমি এখান থেকেও শুনতে পাচ্ছি। চলুন এখন গিয়ে দেখি। অনেকগুলি সিঁড়ি ভেঙে নিচে নামার পর আমরা শেষ পর্যন্ত বামনি ফলসের প্রথম পার্টের দৃশ্যটি দেখছি। বামনি ফলসের প্রথমেই পার্টে জলের গতিবেগ ছিল কিন্তু প্রচুর। আর এখানে আরেকটা জিনিস দেখুন, এই ফলসের নিচে কিন্তু অনেকে স্নানও করছে। বামনি ফলসের আসল সৌন্দর্য দেখতে হলে কিন্তু চলে যেতে হবে একেবারে নিচের পয়েন্টটিতে। তাই এবার পথ চলা নিচের পয়েন্টের উদ্দেশ্যে। চলুন নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে বামনি ফলস নিচ থেকে ঠিক কেমন দেখায়। তার আগে আরেকটি কথা আপনাদেরকে বলি, এটি কিন্তু আর সিঁড়ি করা নেই, এখানে কিন্তু পাথর কেটে এরকম ধাপ ধাপ করা আছে। তো এটা দিয়ে বয়স্কদের একটু যেতে অসুবিধা হতে পারে। এবার আমরা চলে আসলাম বামনি ফলসের সেকেন্ড পার্টটিতে। আর সেকেন্ড পার্ট থেকে কিন্তু ঝর্ণার আকারটি আরও বড় হয়েছে। প্রথম থেকেই এইরকম ঝর্ণা মানুষের মনকে কিন্তু আকর্ষণ করে, তবে বর্ষায় এ যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এবারে পথ চলা বামনি ফলসের একেবারে নিচের পার্টটি দেখার জন্যে। তার আগে এখান থেকে আপনারা কিন্তু একটি দারুণ ভিউ পয়েন্ট দেখতে পাবেন। এখান থেকে এই ভিউ পয়েন্টটি আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। ভিউটা অনেকটা এইরকম। নিচে নেমে দৃশ্যটা অনেকটা এরকম জলপ্রপাত দেখুন। বামনি ফলসের এই অপার সৌন্দর্য আপনার স্মৃতিতে কিন্তু একেবারে গেঁথে যাবে। এখানে না আসলে আপনি কিন্তু ফিল করতে পারবেন না যে বামনি ফলস এখন এই বর্ষাতে ঠিক কতটা সুন্দরী হয়ে উঠেছে।
চলুন তাহলে এবার ওঠার পালা। আর ওঠাটা কিন্তু নামার থেকে আরও বেশি কঠিন, তাই আমি বয়স্কদের উদ্দেশ্যে বলছি এই পথটি কিন্তু বয়স্কদের জন্য একটু দুর্গম হতে পারে। আমরা অ্যাটলিস্ট নিচে থেকে আবার সেই সিঁড়ি করা পথে উঠে পড়েছি। বামনি ফলস দেখার পর এবার আমরা চলে এসেছি তুর্গা ফলসের কাছে। তুর্গা ফলসে যাওয়ার জন্যে আবারও আমাদের নামতে হবে পাহাড়ি পথ ধরে নিচে। ওই নিচেটাতে আছে তুর্গা ফলস। চলুন আবারও নামার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আবার এই পাহাড়ি রাস্তা, এখানে কিন্তু কোনো সিঁড়ি করা নেই, ঠিক আছে, পাহাড়ের ধাপ কেটেই রাস্তাটি বানানো হয়েছে। চলুন আবার নামা যাক। দেখুন এই ফলসগুলো কিন্তু বয়স্কদের পক্ষে একটু অসুবিধাকর হতে পারে, কিন্তু মনে জোর থাকলে কিন্তু আপনি যাবেন, ঠিক আছে। এটি হলো তুর্গা ফলস, আর এখানকার সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। তুর্গা ফলস দেখার পর এবার আমরা চলে আসলাম তুর্গা ড্যামের কাছে। আর তুর্গা ড্যামটি তুর্গা ফলস থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। চলুন এবার তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই তুর্গা ড্যামটি। তুর্গা ড্যামের পাশেই এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপর উঠলে একটি রাম মন্দির আছে। সেই রাম মন্দিরটি আপনারা চাইলে দর্শন করে নিতে পারেন। আমি এখন চলেছি রাম মন্দির দেখার জন্য। চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটি হলো রাম সীতার মন্দির। এবার তাহলে চলুন দুপুরের আহারটি সারা যাক। আর দুপুরের আহার সারার জন্যে আমরা চড়িদা গ্রামের ঢোকার কিছু আগে একটি হোটেলে ঢুকেছিলাম। এই হোটেলটির নাম ছিল হোটেল দীপক। এখানে খাবারের মান মোটামুটি ভালো ছিল। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দুপুরে এখান থেকে আমরা খেয়েছিলাম মাছ ভাত, ডাল, আলু ভাজা এবং একটি সবজি আর একটি মাছ নিয়ে পড়েছিল মাত্র 120 টাকা। এখানে খাবারের মান মোটামুটি ভালো ছিল, আপনারা চাইলে খেতে পারেন। দেখুন এই হোটেলের বাইরে থেকে ঠিক এরকম ভিউ কিন্তু দেখা যায়, সুন্দর। খাওয়ার পরে এবারে চললাম খয়রাবেড়া ড্যাম দেখতে। আর খয়রাবেড়া ড্যামটি হলো অযোধ্যার বাঘমুন্ডির আরেকটি দ্রষ্টব্য স্থান। চলুন খয়রাবেড়া ড্যামটি আপনাদেরকে এখন দেখাই। আর এখানকার রাস্তার দুপাশের সৌন্দর্য একবার দেখুন, অতুলনীয় সৌন্দর্য। খয়রাবেড়া ড্যাম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই খয়রাবেড়া ড্যামটা কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্টে অবস্থিত। খয়রাবেড়া ড্যামের এই জায়গাটি কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছিল, আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন। এবার আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের এমন একটি গ্রামে যেখানে ঘরে ঘরে শুধুমাত্র মুখোশই বিক্রি হয়, যেখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম মুখোশের কালেকশান। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই চড়িদা গ্রামে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকম ছৌ নাচ এবং দেবতার মুখোশ। চাইলে আপনারা এখান থেকে কিছু মুখোশ কিনে নিয়ে আসতে পারেন। মেন রোড ছেড়ে এবার এই গ্রামের রাস্তা ধরে আমরা চলেছি পাখি পাহাড়। আর এবারের গন্তব্য কিন্তু সেটি। আমরা এখন পাখি পাহাড়ের সামনে চলে এসেছি। আর পাখি পাহাড়ে এসেই আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই পাখি পাহাড়টি। এইটি হলো পাখি পাহাড়। আর পাখি পাহাড়ে এখানে আসলে আপনারা কিন্তু এরকম লোকাল অনেকগুলি গাইড পেয়ে যাবেন। এই গাইড নিয়ে যদি আপনারা ওখানে যান, ওরা কিন্তু পাথরের ওপরে বিভিন্ন রকম নকশা আপনাদেরকে খুঁজে খুঁজে দেখাবে। তার জন্যে ওরা নেয় কিন্তু 100 টাকা। তবে আমি কিন্তু কোনো গাইড নিচ্ছি না। চলুন আপনাদেরকে আমি নিজে থেকে কতটা দেখাতে পারি। প্রথমেই চলুন আমি আপনাদেরকে রাস্তাটি একবার বুঝিয়ে দিই। ওখানটাতে আপনাদের গাড়ি নামিয়ে দেবে এবং আপনারা ওই সোজাসুজি এই রাস্তা দিয়ে কিন্তু এখানটাতে চলে আসবেন। এবং এরপর এই মাঠটি দিয়ে, মানে এই যে মাঠের মতো আছে, এই মাঠটি দিয়ে কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হবে। আর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেই আপনারা কিন্তু পাখি পাহাড়ের পাদদেশে পৌঁছে যাবেন।
দেখুন এই রকম লাল মাটির রাস্তা চলে গেছে সোজা। আপনারা যদি গাইড নেন তাহলে গাইড আপনাদের এই চিত্রগুলোই কিন্তু দেখাবে। এখন আপনাদেরকে জঙ্গলের ঘনত্বটা একটু বুঝিয়ে দিই, চলুন। দেখুন জঙ্গলটা, ওই চিত্রটি দেখার পর বাম দিকে আসলে আবার কিন্তু কিছু পাখির চিত্র আপনারা এখানে খোদাই করা দেখতে পাবেন। দেখুন এখানে আরেকটি চিত্র খোদাই করা আছে, সবই কিন্তু পাখিরই চিত্র। এই যে একটু ওপরে উঠে এই যে এটিও কিন্তু পাথর খোদাই করেই পাখি বানানো হয়েছে। সামনে যে পাথর দুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথর দুটিতেও সমানভাবেই চিত্র অঙ্কন করা হয়েছে। একটিতে দেখুন পাথর কেটে বানানো হয়েছে হরিণ এবং আর একদিকে ময়ূর, আর এদিকে বানানো হয়েছে খরগোশ বা অন্য কোনো জন্তু। চলুন এবার যাওয়া যাক পরের চিত্রটির দিকে। এই যে পাহাড়, এই পাহাড়ের গায়ে কিন্তু অসংখ্য পাখির চিত্র অঙ্কন করা আছে, তাই এর নাম হয়েছে পাখি পাহাড়। এই দেখুন এই যে পাথরটি আছে, এখানেও কিন্তু কিছু পশুর পাখির চিত্র অঙ্কন করা আছে। এই দেখুন সামনে আরেকটি পাথর আছে, এখানেও একটি পাখির চিত্র অঙ্কন করা আছে। এটা বক। এই যে পাহাড়ের ঠিক নিচেটাই কিন্তু এরকম ফাঁকা জায়গা আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু শীতকালে পিকনিকও হয়, আর আপনারা এখানে চাইলে কিছু সময় কাটিয়ে নিতে পারেন। পাখি পাহাড় থেকে এবারে তাহলে চলুন যাওয়া যাক পরের গন্তব্যের দিকে। আর এবারে আমরা চলে আসলাম লহরিয়া শিব মন্দির। এটি কিন্তু খুবই একটি জাগ্রত শিব মন্দির। এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম প্রতি সোমবারই হয়ে থাকে। চলুন আপনাদেরকে একবার সামনেটা দেখিয়ে দিই। এইটি হলো মন্দিরের সামনে এবং এই যে মন্দিরের গেট, এই যে আর আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে আপনারা এই রকম অনেকগুলি দোকান এখানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা কিনে নিতে পারেন পুজোর বিভিন্ন সামগ্রী। এখান থেকে মন্দির চত্বরটি যদি আপনি একবার দেখেন তাহলে দেখবেন মন্দিরটা কিন্তু অনেকটি জায়গা নিয়ে অবস্থিত। তো এবার চলুন মন্দিরের যে পুকুরটি আছে সেই পুকুরটি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটি হলো মন্দিরের পুকুর, আর এখানে কিন্তু আপনারা মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা স্নানের ঘাট পেয়ে যাবেন। এবারে কিন্তু আমরা পাহাড়ি পথ দিয়ে উপরের দিকে উঠছি, আর এবার আমাদের গন্তব্য ছিল লোয়ার ড্যাম। আর ওই যে নিচে কিন্তু দেখা যাচ্ছে লহরিয়া শিব মন্দির এবং তার পুকুরটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওখানেই কিন্তু আমরা এত সময় ছিলাম। চলুন এখন তাহলে যাওয়া যাক লোয়ার ড্যামের দিকে। এখন দেখুন বাম দিকে এই যে পিচ রাস্তাটি চলে গেছে, এটি কিন্তু লোয়ার ড্যামে যাওয়ার মেন রাস্তা। বাট এখন লোয়ার ড্যাম বন্ধ থাকার কারণে আমরা কিন্তু লোয়ার ড্যামের সৌন্দর্যটি ওপর থেকেই উপভোগ করব। চলুন ওপর থেকে লোয়ার ড্যামটি ঠিক কেমন লাগে আপনাদেরকে দেখাই। পার্কিংয়ের জায়গা না থাকার কারণে গাড়ি আমাদের কিছুটা আগেই নামিয়ে দিল। তো এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু লোয়ার ড্যাম দেখা যাবে। এটি হলো লোয়ার ড্যাম, আর ওপর থেকে লোয়ার ড্যামের সৌন্দর্যটি কিন্তু ছিল অতুলনীয়। লোয়ার ড্যাম দেখার সাথে সাথে আমাদের অযোধ্যা পাহাড়ের ভ্রমণ পর্বটি এখানেই শেষ হচ্ছে। তাই আমরা এখন লোয়ার ড্যাম আর সাথে সাথেই সমস্ত অযোধ্যা পাহাড়কে বিদায় জানিয়ে চলেছি পুরুলিয়া স্টেশনের দিকে।
পুরুলিয়া স্টেশনের পথে আবারও একবার দেখে নিলাম আপার ড্যামটিকে। এ যেন এক স্মৃতিচারণ। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে অযোধ্যাকে এবার বিদায় জানাবার পালা। আর মনে শুধু একটি কথাই উঁকি মারছে যে অযোধ্যা তুমি ভালো থেকো, আবারও আসবো কোনো একদিন। তো আমরা এখন চলে আসলাম পুরুলিয়া স্টেশন। আর পুরুলিয়া স্টেশনে আসতে আমাদের টাইম লেগে গেছিলো প্রায় সন্ধ্যে 7টা। আর আমাদের ট্রেনটি ছিল রাত 9:10 18:012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস। এবার আমাদের গাড়িকে বিদায় জানিয়ে স্টেশনে যাওয়ার পালা। কিন্তু তার আগে আপনাদেরকে কিছু হোটেল দেখিয়ে দিই চলুন। এই হোটেলগুলিতে আপনারা কিন্তু রাতের খাবারটি সেরে তারপরে ট্রেনে উঠতে পারেন।